হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে প্রাথমিকে রাজ্যের যে 32,000 সে 32,000 চাকরি বাতিল মামলার একটা নয়া মোড় এসছে। অর্থাৎ তোমরা সকলে জানো যে কালকে 12ই জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে 11 নম্বর কোর্টে কিন্তু এটা শুনানি ছিল এবং সেখানে বিভিন্ন প্রশ্ন সওয়াল হয়। সেখানে পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেনারেল, তিনি বিভিন্ন যুক্তিতর্ক রাখেন এবং মূল মামলাকারী যারা ছিলেন তাদের পক্ষ থেকেও কিন্তু নানান যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এবং এই মামলার বা এই 32,000 যে চাকরি বাতিল মামলার এখানে কিন্তু এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কেমন কি পরিস্থিতি না, সেটা হচ্ছে ওএমআর নিয়ে যেটা দুর্নীতি, র্যাঙ্ক জাম্পের একটা ব্যাপার, বা হয়তো প্রশিক্ষণপ্রাপ্তহীনভাবে বা আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো ধরা পড়েছে সেগুলো আমরা এক এক করে বিষয়ে আলোচনা করব ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো যদি তোমরা এই ধরনের ভিডিও পেয়ে উপকৃত হয়ে থাকো। এবং সাথে সাথে বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব এক এক করে। আর ভিডিওটি লাইক ও বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন। তো দেখো, প্রথমত বিষয় হচ্ছে যে এই যে 32,000 চাকরি বাতিল মামলা, এটা কিন্তু 2016 সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। তো এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নানান প্রশ্ন এসেছিল এর আগেও, এবং যখন কলকাতা হাইকোর্টে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন, তিনি কিন্তু প্রথম এই মামলার শুনানি শুনেন এবং সেখানে কিন্তু সেই মামলার যুক্তিতে তিনি তখন পুরোপুরি 32,000 চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপর নানান যুক্তিতর্ক দিনের পর দিন একটার পর একটা ডেট চলতে থাকে এবং তারপর একটা বৃহৎ আকার ধারণ করেছে এই মুহূর্তে। তো এই যে কলকাতা হাইকোর্টে সম্প্রতি 32,000 চাকরি বাতিল যে শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা, সেটা শুনানি অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ যেটা 12 তারিখে কালকে হলো, গতকালে। এই মামলাটি 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, যেখানে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। আসুন এই মামলার মূল বিষয়গুলি এবং শুনানির গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো মামলার প্রেক্ষাপট কী ছিল এবং অভিযোগ কী না, এই মামলার সূত্রপাত হয় 140 জন অপ্রশিক্ষিত প্রার্থীর একটি আবেদনের মাধ্যমে। তাদের অভিযোগ ছিল যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল, মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়েছেন। এই ধরনের প্রশ্ন কিন্তু বা সওয়াল কিন্তু ছিল। পরবর্তীকালে এই মামলাটির একটা বৃহৎ দুর্নীতির তদন্তে মোড় নেয়। নেক্সট, তারপরে এই মামলার শুনানির মূল বিষয়বস্তু কী হলো না, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। এখানে কিন্তু রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, সেখানে কিন্তু তিনি বিভিন্ন যুক্তি দেন। কি যুক্তি না, রাজ্যের এই যে কিশোর দত্ত আদালতে সওয়াল করেন যে বিচারপতি যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা চলাকালীন সকল পক্ষকে সমানভাবে সুযোগ দেননি। অর্থাৎ তিনি বলেন যে এই মামলা যখন শুনানি হচ্ছিল তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু এককভাবে বা একতরফায় বিষয়টা শুনেছিলেন। তার মতে বিচার প্রক্রিয়াটি একতরফভাবে চালানো হয়েছিল এবং তড়িঘড়ি করে রায় ঘোষণা করা হয়েছিল, এটা তিনি বলেন আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই সওয়াল মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ এটি মূল রায়ের ভিত্তিকে চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ কী এসছে এবার না, দেখো এরপর যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে একটা নতুনভাবে বিষয়, সেটা হচ্ছে উত্তরপত্র মূল্যায়নে একটা অস্বচ্ছতাও এখানে দেখা দেয়। তো আদালত কিন্তু এখানে প্রশ্ন করেন যে আদালত উত্তরপত্র মূল্যায়নের জন্য বাইরের সংস্থাকে নিয়োগ করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছে। অর্থাৎ এখানে কলকাতা হাইকোর্ট কিন্তু এই প্রশ্নটা তুলেন। কোন যোগ্যতার ভিত্তিতে এই সংস্থাগুলিকে বেছানো হয়েছিল তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। এই বিষয়টি নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে সরাসরি কিন্তু জড়িত। অর্থাৎ কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ সেটা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বোঝা যায়, এবং একটা অন্য সংস্থাকে এই ওএমআর সিট ব্যাপারটা বা উত্তরপত্র মেলানোর ব্যাপারটা নিয়ে একটা সওয়াল খাড়া করছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি কী দিচ্ছে না, শুনানিতে পর্ষদের আইনজীবী জানান যে আবেদনকারীরা প্রথমে অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে মামলা করলেও পরে তাদের যে মামলাকে সেটা অন্যায্যভাবে দুর্নীতির অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। পর্ষদের আরও দাবি না, একক বেঞ্চের সাক্ষ্য আইনের 165 ধারা প্রয়োগ করেছে, যা সাধারণত বিচার বিভাগীয় আদালতের কাজ। আদালত আবেদনকারীদের অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যাপ্ত যে প্রমাণ, সেই প্রমাণের অভাব ছিল বলেও পর্ষদ কিন্তু মনে করছে। এছাড়াও কি বলছে যে একক বেঞ্চের পদ্ধতিগত যে ত্রুটি, যেমন সাক্ষীদের তলব করার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে পর্ষদ। অর্থাৎ পর্ষদ কিন্তু এখানে নানান প্রশ্ন তুলছে। যখন এই শুনানি আগে হয়েছিল, যেখানে 165 ধারা প্রয়োগ করেছে এককভাবে
যেখানে একক বেঞ্চে আদৌ করা যেটা যুক্ত নয় আর কি, অর্থাৎ ডিভিশন বেঞ্চে যেটা এখতিয়ারভুক্ত পড়ে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যে পর্ষদ, সে পর্ষদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণ কি বলছে না, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া আপাতভাবে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন। অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে বিচারপতি নিজেও কিন্তু বলছেন যে দুর্নীতি হয়েছে বলে এটা পর্যবেক্ষণ করছেন। পর্ষদ যখন পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে, তখন আদালত দুর্নীতির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আদালত আরও উল্লেখ করেছে যে বিশেষ পরিস্থিতিতে প্রাথমিক আবেদনের বাইরেও গিয়েও কিন্তু আদালত বিষয়গুলি বিচার করতে পারে, এটা কিন্তু বলছে। এবারে মূল বিতর্কিত বিষয় কী কী বিষয় নিয়ে এখানে আলোচনা হলো আজকে। আজকে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে অ্যাপটিটিউড পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছিল কি না। 2 নম্বর, আবেদনকারীদের জমা দেওয়ার একটি স্পাইরাল বাইন্ডিং করা নথির উপর নির্ভরতা। নেক্সট তারপর 3 নম্বর কী বলছে, 3 নম্বর বলছে দুর্নীতি এবং সংরক্ষণ, যে সেই সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগ। 4 নম্বর কি, একক বেঞ্চের অনুসরণ করা পদ্ধতি, বিশেষত সাক্ষ্য আইনের ব্যবহার এবং ইন্টারভিউদের পরীক্ষা সংক্রান্ত বিষয়, এগুলো নিয়ে কিন্তু এই মামলার একটা নয়া মোড় নিয়েছে এবং এই সব বিষয় নিয়ে কিন্তু এরপর শুনানি হবে। তো আজকে যখন এটা শুনানি হয়, সেটা কিন্তু একমাত্র যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি ছিলেন কিশোর দত্ত, উনারই বক্তব্য একমাত্র শোনা হয়। এরপর যে পরবর্তী যে 2 দিন রয়েছে, সেই 2 দিন কিন্তু পরবর্তী শোনা হবে যে যারা এটা নিয়ে কেস করেছে আর কি, বা মামলাটা করেছেন, তাদের যে বিচারপতি তাদের যে আইনজীবী রয়েছেন, তাদের বিষয় নিয়ে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর বা আর্গুমেন্টটা হবে তাদের নিয়ে। তো এখান থেকে বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কি এই বিষয়ে। তো পর্ষদের যুক্তি এখনও পেশ করা হচ্ছে এবং একক বেঞ্চের পদ্ধতিগত যে অনিয়ম, সে অনিয়মের উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আদালত আপিলকারী, আবেদনকারী এবং অন্যান্য আবেদন জমা দেওয়ার ব্যক্তিদের বক্তব্য শোনার পরবর্তী শুনানির কিন্তু দিন ধার্য করেছে। এই মামলায় পর্ষদে একটি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকদের যে 43টি মিলিয়ে মোট 44টি আপিল কিন্তু এখনও পর্যন্ত জমা পড়েছে। এছাড়াও অসফল প্রার্থীরাও একাধিক আবেদন জমা দিয়েছেন। এটা আমি আগেই বললাম যে এই নিয়ে যে এই যে মামলাটা, এটা কিন্তু একটা বৃহদাকার ধারণ করেছে। আপিলের সংখ্যাটা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং এটাও কিন্তু এসএসসির মতো একটা নয়া মোড় নিয়েছে। তো যে এই মামলা পরবর্তী শুনানি কিন্তু 23শে জুন ধার্য করা হয়েছে এবং দেখা যাক 23শে জুন ওই দিন যদি সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছয় কিনা, তার দিকেই তাকিয়ে রয়েছেন 32,000 শিক্ষক ও তাদের পরিবার। ওকে, তো এটা ছিল তোমাদের 32,000 চাকরি বাতিল মামলার মূল বিষয়। এখানে কিন্তু অনেক রকম প্রশ্ন উত্তর হয়, যেখানে তোমরা দেখতে পেলে আমি বাংলাতে সম্পূর্ণ বিষয়টা ব্যাখ্যা করলাম। তো এই যে প্রাইমারি যে 32,000 চাকরি বাতিল মামলার যে বিষয়টা, সেটা কিন্তু একটা অনন্য রূপ ধারণ করেছে এবং এখানে যে রাজ্যের এজি, ওনারও বক্তব্য এখন পর্যন্ত শোনা হয়েছে। এরপর যারা আপিল করেছেন তাদের পক্ষ থেকে যিনি আইনজীবী থাকবেন, তাদের বক্তব্য সম্পূর্ণভাবে শোনা হবে এবং এখানে একটা মানে মূল যে বিষয়, সেই বিষয়গুলো যেগুলো ধরা পড়েছে, সেটা বিভিন্ন যে অনিয়মগুলো এসএসসির ক্ষেত্রে দেখা দিয়েছে বা আদার্স যে কোনো ওএমআর ম্যানিপুলেশন বা হয়তো দুর্নীতি বা র্যাঙ্ক জাম্প বা হয়তো অপ্রশিক্ষণপ্রাপ্ত মানে শিক্ষক শিক্ষিকা, এই পরিমাণগুলো কিন্তু দেখা হয়েছে বারবার। এবং এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে রায় দিয়েছিলেন, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করার নির্দেশ দেন। তারপর এটা নিয়ে সুপ্রিম কোর্ট যায়, সুপ্রিম কোর্টে সেই বিষয়টা আবার হাইকোর্টে ফেরত পাঠায় এবং হাইকোর্টে এখন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। তো এর পরবর্তী শুনানির দিন অবশ্যই কিন্তু সকলে নজর রাখবে এবং পরবর্তী শুনানির জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশন অবশ্যই অন করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।